ফুটবল বিশ্বকাপ শুধু ৩২ বা ৪৮ দেশের গল্প নয়, এটি এমন এক আবেগ যা সীমান্ত পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। কেউ জন্মেছেন আর্জেন্টিনায় নয়, তবুও মেসির জন্য কাঁদেন। কেউ ব্রাজিলে নন, তবুও সেলেসাওদের জয়ে রাতভর উদযাপন করেন। আর কেউ হয়তো নেদারল্যান্ডসের মাটিতে কখনো পা রাখেননি, কিন্তু ৪ দশক ধরে কমলা রঙের স্বপ্ন বুকে লালন করে যাচ্ছেন। আজ আমরা শুনবো তেমনই একজন ডাচ ফুটবল সমর্থকের গল্প, যার কাছে নেদারল্যান্ডস শুধু একটি দল নয়, জীবনের একটি অংশ। দর্শক, আমাদের সঙ্গে আছেন একজন পাগলা ভক্ত, বদরুদ্দোজাল লস্কর। আমরা কথা না বাড়িয়ে সেই ডাচ সমর্থককে পরিচয় করিয়ে দিতে চাই। লস্কর ভাই, স্বাগত আপনাকে ৭১ খেলা যোগে। সেই সঙ্গে শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি একদম বিশ্বকাপ নিয়ে আপনি হাজির হয়েছেন। এই বিশ্বকাপের গল্প জানতে চাই। যদি এটা আসল ট্রফি নয়, আপনি বিশ্বাস করেন ডাচরা আসল একটা ট্রফি জিতবে এবার? আসসালামু আলাইকুম, শুভ সকাল। নেদারল্যান্ডস সবসময়ের জন্য এই ওয়ার্ল্ড কাপে দেখবেন ভালো একটা ফেভারিট একটা টিম নিয়ে আসে। আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো সময় কাপ নিতে পারি নাই। আমরা ৩ বার করে ফাইনাল খেলছি, ১৯৭৪, ১৯৭৮, ২০১০। ৩বারই আমরা ব্যর্থ হয়ে আসছি। আমরা কিন্তু রানার আপ হয়েছি। আসলে রানার আপের যে মানুষ মনে রাখে না, রানার আপটা হচ্ছে মানুষ সাধারণত চ্যাম্পিয়নটাকে মনে রাখে। আর ইনশাআল্লাহ ২০২৬ সালে আমরা যে স্কোয়াডটা নিয়ে নামছি কোহেমেনের এগেইনস্টে এই দলের অধীনে, ইনশাআল্লাহ আমরা এবার ভালো কিছু আশা করবো। আর আমরা ইনশাআল্লাহ কাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই যে ট্রফিটা আমরা দেখতে পাচ্ছি, ধরেন এটা তো একটা শোপিসের মতো, এটা আপনার বাসায় থাকে। এটা যখন আপনি দেখেন, আপনার তখন মাথায় আসলে কি ঘোরে? মানে রাতে কি ঘুম হয় বিশ্বকাপ যখন চলে আসলো? আসলে নেদারল্যান্ডস যখন ওয়ার্ল্ড কাপগুলিতে খেলে, তখন নকআউট পর্বগুলি সাধারণত আমি একা দেখি। আমি আসলে টেম্পারটা নিতে পারি না। নেদারল্যান্ডস টিমটাকেও দেখবেন খুব সুন্দর স্টার্টিং করছে। স্টার্টিং করার পরে হয়তো বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গিয়ে নেদারল্যান্ডস 100% সফল হতে পারে না। তো ইনশাআল্লাহ দুর্ভাগ্য থাকে, মানুষের জীবনে দুর্ভাগ্য থাকে। আর আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় যে আপনার কপালে কি আছে। ইনশাআল্লাহ এবার আমরা আশাবাদী, যেহেতু ভ্যান ডাইকের মতো আমাদের ডিফেন্ডার আছে বিশ্বসেরা, মাঝ মাঠে আছে লোকে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আর আক্রমণ ভাগে আছে লোকে লিভারপুলের কুটি গ্যাকপো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ কাপ নেদারল্যান্ডস নিবে ইনশাআল্লাহ। আপনার গল্পটা আমরা জেনেছি আমাদের সহকর্মী আশিক ভাইয়ের মাধ্যমে। আমরা সেই গল্পে আবার একটু ফিরে যেতে চাই। আপনার মেবি 2জন সন্তান রয়েছেন, তারা জার্মানির ফ্যান, আপনি ডাচ পাগলা ভক্ত। বাসায় কি এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয় কিনা? আসলে আমার বড় ছেলের বয়স হলো 13 আর ছোট ছেলের বয়স হলো 7। দেখা গেছে কি সাধারণত বাংলাদেশে প্র্যাকটিসটা কি, বাবা আর্জেন্টিনা করে, ছেলেও আর্জেন্টিনা করে, বাবা ব্রাজিল করে, ছেলে ব্রাজিল করে। আমরা সাধারণত এটা প্র্যাকটিস দেখছি। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যখন খেলা বুঝি, আমরা সাধারণত একটা ফ্যামিলিয়ার ছিলাম যেটা নাকি খেলাধুলা পাগলের একটা পরিবার। তো খেলা যখন বুঝি তখন থেকে আমরা দেখছি যে আমি খুব অল্প বয়সে কিন্তু ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতাম। যাই হোক, খেলা যখন আমি বুঝি, ফার্স্ট চান্সে আমার প্রথম চোখে দেখা খেলা ছিল হলো গিয়ে নেদারল্যান্ডস আর সোভিয়েত ইউনিয়নের খেলা, ১৯৮৮ সালের ইউরোর ফাইনালটা। ওটা আমার ফার্স্ট মনে আছে যে আমি ওই খেলার প্রেমে পড়ে যান। হ্যাঁ, আমি আসলে ওই সময় যে ২০০ গোলে যে নেদারল্যান্ডস সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে ইউরো কাপ জিতছিল, রুটগুলি যে কাপ উঁচিয়ে ধরছিল, আমার এখন পর্যন্ত মনে আছে যে কাপটা উঁচিয়ে ধরার দৃশ্যটা সত্যি আমি ভুলতে পারি না। আর ওই যে পরিবারটা বললাম, আমাদের ফ্যামিলি এই খেলাধুলা ভক্ত, সেই হিসেবে ওই খেলাধুলাটাকে মনে আগলে রাখছি। এবং ওই যে আমি কমলা প্রেমে পড়ছি, আজও পর্যন্ত সেই কমলা প্রেমে আমি ভুলতে পারিনি। সেই কমলা প্রেমে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে সে অনেক পুরনো একটা জার্সি রয়েছে। আমরা জার্সিটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনার বেডরুম আমরা দেখেছি, বেডরুমের চাদরটা পর্যন্ত আপনি। জি, আমার বেডরুমের চাদর, বালিশ, কুশন কাভার, মানে 100% সবকিছু নেদারল্যান্ডসের। এই যে এত কালার চোখে লাগে না এটা? মানে বা ভালোবাসা তো কালার আপনাকে আরো বেশি আনন্দ দিবে। মানে ভালোবাসা অন্ধ হয়ে গেছেন বলতে পারেন। আমি নেদারল্যান্ডসের প্রেমে অন্ধ হয়েছি বলতে পারেন। আমি নেদারল্যান্ডস ফুটবলটাকে সত্যি অসম্ভব ভালোবাসি। না, আপনি একদম আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন। আমরা এই জার্সিটার গল্প জানতে চাই। এটা কত সালের জার্সি? এটা হলো গিয়ে আজ থেকে 52 বছর আগে জার্সি। এই জার্সি কিভাবে সংগ্রহ করেছেন? এই জার্সিটা একজন ফ্রান্স প্রবাসী আছে। আমি আসলে ওনার মার একটা পেনশন দিয়েছিলাম। আমি সরকারি চাকরি করি, ওনার পেনশনের কাজটা আমি করছিলাম। করার পরে ওই মহিলাটা এত বেশি খুশি হয়েছিল বলাবের কারণে, ওনার হাজবেন্ড মারা গেছিল, সেই পেনশনের কাজটা আমি করেছিলাম। একদিনের মধ্যে আমি কাজটা শেষ করছিলাম। কাজটা শেষ করার পরে ওনার ছেলে তখন দেশের বাইরে যাইব। তো আমার হাতে সবসময় নেদারল্যান্ডসের রিজমেন্ট, মানে জানতো যে আপনি মানে নেদারল্যান্ডসের পাগলা ফ্যান। হ্যাঁ, মানে ব্যাপারটা না, এটা জানতো না। আসলে আমার হাতে এই যে নেদারল্যান্ডসের সবসময় রিজমেন্ট থাকে। তখন আমার নেদারল্যান্ডস দেখে আর কি ওনার ছেলে আমাকে জিজ্ঞেস করলো যে, ভাইয়া নেদারল্যান্ডসের রিজমেন্ট আপনার হাতে? বললাম যে আমি আসলে নেদারল্যান্ডসের অন্ধভক্ত বলতে পারেন। পরে বলতেছে, ঠিক আছে, আমি তো ফ্রান্স যাচ্ছি, তো আমি আপনাকে একটা গিফট দিতে চাই, কারণ আপনি আমার আম্মুর এত বড় উপকার করছেন। আমি রিসেন্টলি আজকে রাত্রে আমি ফ্লাইটে যাব। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি নেদারল্যান্ডসে কোনো কিছু পান আমার জন্য, তো আমি আপনাকে কষ্ট দিব, কিন্তু আপনি আমার জন্য ৭৪ সালের জার্সিটা দেখেন, ব্যবস্থা করার চেষ্টা করেন, জোগাড় করতে পারেন কিনা। তখন উনি আমার জন্য ৭৪ সালের জার্সি আনছে। ৭৪ সালের জার্সিটা
আমার দীর্ঘ প্রায় না হলে 15 বছর আমি খুঁজছি যে আমি বাংলাদেশে খুঁজেছেন, বাংলাদেশে আমি ইম্পোর্টারের মাধ্যমে খুঁজছি, আমাকে যে 74 সালে জার্সিটা আইনে দিতে পারে নাই, কেউ দিতে পারে না। তখন এই ফ্রান্স প্রবাসী যে আছে উনি আমাকে আমার জন্য এই জার্সিটা নিয়ে আসছে। এটা হলো আমার রেয়ার কালেকশন। আপনি এটা কিন্তু টু স্টেপের গল্পটা অবশ্যই আপনার মনে হয় জানেন। টু স্টেপের গল্পটা হলো গিয়া জোহান ক্রুয়েফ 1974 সালে একমাত্র ব্যতিক্রমী প্লেয়ার ছিল নেদারল্যান্ডসের মধ্যে যে নাকি টু স্টেপের জার্সি পরে খেলছিল, বাকি সবাই কিন্তু 3 স্টেপে জার্সি পরে খেলছিল। আচ্ছা। এর কারণটা হলো গিয়া ও পুমার সাথে চুক্তিবদ্ধ ছিল। আচ্ছা, আর অ্যাডিডাস তখন নতুন চুক্তি করে নেদারল্যান্ডসের সাথে। আচ্ছা। কিন্তু ও পুমার প্রতি এত বেশি আন্তরিকতা, এত বেশি ভালোবাসা ছিল জোহান ক্রুয়েফের, যে জোহান ক্রুয়েফকে কিন্তু টোটাল ফুটবলের জনক বলা হয়। তো আজকে এই টোটাল ফুটবল আসছে কিন্তু জোহান ক্রুয়েফের ধারণা থেকে। তো এই টু স্টেপের জার্সি কিন্তু এটা জোহান সেই ক্রুয়েফের আবেগটা তো 14 আপনি নাম্বার। পেলেন। এর বাইরে আমরা আপনার শুনতে পেয়েছি একটা মোবাইল আমরা দেখতে পাচ্ছি, মোবাইলটা নিয়ে একটু গল্পটা শুনতে চাই। মোবাইলটা যদি একটু দেখাতেন দর্শকদের, যে আসলে ফুটবল ফ্যান আসলে কতটুকু, মানে ভালোবাসাটা কতটুকু থাকলে আসলে আপনি একটা ফোনেও সেই ব্র্যান্ডিংটা করেছেন। এবং আমরা দেখেছি আপনি লুঙ্গিতে করেছেন, ট্রাউজারে করেছেন, একটা মগও আমরা দেখতে পাচ্ছি, ক্যাপ দেখতে পাচ্ছি। এই যে এইসব দেখে আপনার আশেপাশে এলাকার লোকজন বা কেউ আপনাকে কোনোভাবে কি একটু রকম বিব্রত করে কিনা বা দুষ্টুমি ফাইজলামি করে কিনা? না, দুষ্টুমি ফাইজলামি করে। যেমন বাংলাদেশে আপনার 90%-এর উপরে বলতে পারবেন যারা আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান। আর বাকি যেগুলো আছে স্পেন, জার্মানি, পর্তুগাল, ইংল্যান্ড, এরকম কিছু কিছু ছোট ছোট ফ্যান আছে। আর নেদারল্যান্ডসের ফ্যান আমাদের কিন্তু একটা ফ্যান গ্রুপ আছে। আচ্ছা, সেই ফ্যান গ্রুপে বর্ণ ভাই আছে, তারপরে সুজন এলাহি আছে, তাসকিন আছে। ওরা খুব অ্যাক্টিভলি কাজ করে আমাদের মানে ফ্যান গ্রুপটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা কাজ করে কাজ করতেছে। যদিও আমরা সেখানে প্রায় অ্যাক্টিভ মেম্বার আছি প্রায় 700-র মতো, কিন্তু কন্টিনিউ এটার জন্য কাজ করতেছে 4-5 জন ছেলেপেলে, খুব ভালো কাজ করতেছে ওরা নেদারল্যান্ডসটাকে। আর এই মোবাইলের কথা যেটা বলছিলেন, আমি আসলে ছোট একটা মোবাইল কিনতে যাই দোকানে, ছোট একটা মোবাইল কিনতে যাই আর কি, সেকেন্ড ইউজের জন্য আর কি। আচ্ছা, তো দেখা গেছে কি তখন মোবাইলের দোকানে যাওয়ার পরে আমার বরিশালে আমি একটা উপজেলা হিসাবে এখন কর্মকর্তা হিসেবে আছি আগলজেলা উপজেলায়। তো দেখা গেছে যে কিনতে যাওয়ার পরে এই মোবাইলটা আমার চোখে পড়ে। তো আমার ছোট মোবাইলের রেঞ্জগুলি আমাদেরকে এরকম থাকে সাধারণত 2500 টাকা 3000 টাকার মধ্যে কিন্তু আমাদের একটা রেঞ্জ থাকে। এই মোবাইলটা যখন আমি দেখি তখন আমার কাছে খুবই সুন্দর লাগে। জিনিসটা লোকে আপনি স্টাইল আসছে, কমলা রঙের সঙ্গে হেভি স্টাইলিস্ট। আপনি দেখেন মোবাইলটা কিন্তু হেভি স্টাইলিস্ট। আচ্ছা, তখন এই মোবাইলটা শুধু ওই যে অরেঞ্জ কালারটা ছিল আর ব্ল্যাক কালার, আর কিছু ছিল না। তখন দোকানদারও জানতো যে আমি নেদারল্যান্ডসে সাপোর্ট করি। আচ্ছা। দোকানদার আমাকে বলতেছে, ভাইজান কিছু মনে করবেন না, আপনার নেদারল্যান্ডসের কালার কিন্তু আসছে এটার মধ্যে। মানে আপনার এই পাগলামির খবর সবখানে আপনার না, ঘরের মানুষ মোটামুটি থেকে আমার শুরু করে পরিচিত সবখানে যারা জানে। আছে কারো সবাই আমার কাছে জানে। কারণ হলো কি আমি কন্টিনিউ নেদারল্যান্ডসের জার্সি পরে থাকি, নেদারল্যান্ডসের ট্রাউজার পরে থাকি। আমি আসলে অবসর সময়গুলিতে করি। নামাজের সময় তো আপনি নেদারল্যান্ডসের জার্সি পরতে পারবেন না। আচ্ছা। আমি নামাজের সময় তো আর আলহামদুলিল্লাহ চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এটার জন্য সব প্রত্যেক মুসলমানের উচিত আমাদের। তো এছাড়া বাকি সময়গুলো, অবসর সময়গুলো আমি সাধারণত নেদারল্যান্ডসের জার্সি পরি। না, আমরা অনেক সময় দুষ্টমি ফান দেখি, যেটা হচ্ছে অনেকে বলছিলেন যে ভাই আপনার সবই হচ্ছে কমলা কালার, তাহলে বাসায় কি পানির বদলে আপনি কি কমলা রঙের জুস খান কিনা সব সময়? আসলে এই ক্ষেত্রে যদি আপনি বলেন, ফলের মধ্যে আমার এটা কমলাটাই পছন্দ। মানে কমলা দেখলেই নেদারল্যান্ডসের কথা মনে পড়ে হ্যাঁ, যায়। এটা ঠিক। যা কিছু যখন আমি অরেঞ্জ কালারটাই দেখি আচ্ছা। তখন আমি নেদারল্যান্ডসের কথা মনে পড়ে। আমি একটা ছোট্ট একটা গল্প একটু 1 মিনিটের জন্য হ্যাঁ, শেয়ার করি। sure. আমি বরিশালের আগলঝাড়া উপজেলায় অ্যাকাউন্টস অফিসার হিসেবে আসছিলাম। এখনো আমি অতিরিক্ত দায়িত্বে আছি। সেখানকার যে টিওনো স্যার ছিলেন, সাখোয়ার স্যার, বর্তমানে এডিসি নারায়ণগঞ্জের। তো স্যার বিশাল একটা পার্ক বানাইছিল নতুন। আচ্ছা, পার্ক বানানোর পরে পার্কের আমাকে নিয়ে গেলো যে অ্যাকাউন্টস অফিসার সাহেব আসেন, আমরা একটু পার্কটা যাই, একটু পার্কটা রং করতে হইব। তো পার্কটা রং করার জন্য আমি গেলাম। কি রং করবো আর কি, সেটার জন্য স্যার আমাকে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে আমি স্যার আমাকে বলতেছে যে অ্যাকাউন্টস অফিসার সাহেব বলেন কি রং করতে পারি। স্যার রং তো বাংলাদেশে আছে একটাই, বলে আপনি অরেঞ্জ কালারটা বাদ দিয়ে অন্য কোনো রঙের কথা বলেন। সেই যে একটা স্মৃতি, পরবর্তী স্যার এটা অরেঞ্জ কালার করছে। আচ্ছা। কিন্তু সেই যে স্যার আমাকে যেটা বলছে যে অরেঞ্জ কালার বাদ দিয়ে অন্য একটা কালার বলেন, তার মানে স্যার আমাকে জানে যে আমি অরেঞ্জ কালারটা খুব পছন্দ করি। আমরা একটু ভাবির গল্পে ফিরতে চাই। ধরেন আপনি তো কমলা কালার পছন্দ করেন, তার পছন্দের কালার কি? কিংবা একসাথে যে ম্যাচিং আমরা অনেক সময় ড্রেস দেখি, আপনি কি তাকে বাধ্য করেন যে তুমি কমলা কালার ড্রেস পরো? না, সেটা বাধ্যতা না। আমাদের আসলে প্রেমের বিয়ে। আমরা দীর্ঘ 7 বছরের প্রেম ছিল আমাদের। তো ও আমার অনেক কিছু মাইনে নেয়। আপনি আমার যে রুমটা আছে, সেই রুমটা 18 ফিট বাই 22 ফিট একটা রুম। সেই রুমটার মধ্যে আপনি ওয়ান কল বলতে পারবেন যে সেটা নেদারল্যান্ডস মিউজিয়াম। হ্যাঁ, সেটা আমরা সত্যি, দেখেছি। আমার রুমটা আমি এত সুন্দর, আমার মন যখন চাইছে যে না একটা এই জায়গায় নেদারল্যান্ডসের একটা লোগো লাগাইলেও সুন্দর লাগবে, আমি এইভাবে আমার রুমটা সাজাইছি। তো অনেক বাসায় কি হয় যে একটা রুম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে একটা ভালোবাসার জিনিসটা হলো ভিন্ন জিনিস। আমি নেদারল্যান্ডস ফুটবলটা এত বেশি ভালোবাসি। আর আমরা কিন্তু সিজনাল ফ্যান না। আমার কিন্তু এই যে রুমটা আজকে প্রায় 10 সালের পরে
আজও পর্যন্ত আমার রুমটা কিন্তু আমি কন্টিনিউ করেন না নাই চেঞ্জ মানে? করি না, আর ডেকোরেশন চেঞ্জ করি, কারণ একই রকম ফ্লেভার থাকলে তো আমার ভালো লাগবে না, এই জন্য ডেকোরেশন চেঞ্জ। বিশ্বকাপ আসলে একটু ভাইবটা বেশি শুরু হয়ে যায়, হ্যাঁ, মানে একটু বিশ্বকাপ উত্তেজনাটা আসলে- বেশি কাজ করে হ্যাঁ, সেই সময়। উত্তেজনাটা কাজ করে, কারণ হলো গিয়ে একটা ওয়ার্ল্ড কাপের ব্যাপার আছে, আমরা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ নিতে পারি না, এটা আমাদের কষ্ট পাই, কিন্তু নেদারল্যান্ডসের প্রতি ভালোবাসা আমার বাড়তেই থাকে কন্টিনিউ। সেই ব্যাপারটা একটু আসতে চাই যে বাংলাদেশে তো অন্যান্য সমর্থকরা রয়েছে, অনেক বড় বড় শোডাউন করেন, র্যালি করেন, নানান রকম কথা বলেন, এগুলো দেখে একটু আফসোস হয় কিনা আপনার? আসলে মানুষ এক একজন এক এক রকম হয়, কিছু কিছু আপনি দেখবেন যে বিভিন্ন দার্শনিক এরা আছে, আর একটা কিছু বলে একা শান্তি অনেক বড় শান্তি, একা সুখ অনেক বড় সুখ। তার মানে আপনাদের কোনো প্রতিপক্ষ নাই? না, প্রতিপক্ষের ব্যাপারটা না, আমি নেদারল্যান্ডস ফুটবলটাকে নিয়ে এত বেশি আবেগী থাকি, আমি আসলে অন্য কে কি আনন্দ করতেছে, রেলি করতেছে, কি করতেছে, এগুলো আমার মধ্যে কাজ করে না, এটা তাদের ব্যাপার। আর যদি ভালোবাসতে জানেন একাই 100, আমি চিন্তা করি ইনশাল্লাহ নেদারল্যান্ডস ফুটবলটাকে আমি বাংলাদেশে অন্তত সবার কাছে পৌঁছাই দেবো যে নেদারল্যান্ডস ফুটবলটাকে ভালোবাসো। লস্কর ভাই, আমরা যেটা দেখি যে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করেন, আপনি যেটা বলছেন আপনি অনেক বছর ধরেই করছেন, কখনো কি এই চিন্তা থেকে এসেছে কিনা? অনেক ধরনের বাজে মন্তব্য করেন, আপনি তাদের উদ্দেশ্যে কি করবেন? না, অনেকে যারা নাকি সিজনাল ফ্যান হুম। তারা সাধারণত অনেক কিছু করে, কিন্তু আমি তো আপনাকে বললাম যে 2010 সাল থেকে আমার রুমটা সম্পূর্ণ রকম একই রকম, তার মানে কি 2010 সাল থেকে আমি আস্তে 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 আমার কালেকশন তৈরি করছি। আমার কালেকশনে প্রায় 80 প্রকারের ওপর জার্সি আছে। 80 প্রকার মানে হলো গিয়ে নেদারল্যান্ড বিভিন্ন সময় যে জার্সিগুলো পুরো ই করছে সেটা। সবচেয়ে বড় ছিল 1974 সাল থেকে শুরু করে আজও পর্যন্ত আমার এমন কোনো জার্সি নাই যেটা বাদ আছে। আচ্ছা। আর মহান আল্লাহ তাআলা যে সহজ করে, নেদারল্যান্ডস প্রথম যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল 1905 সালে বেলজিয়ামের বিপক্ষে, সেই ম্যাচটা কিন্তু নেদারল্যান্ডস প্রথম ম্যাচটা কিন্তু জিতেছিল 4-1 গোলে। সেই জার্সিটারও আমার অর্ডার দেওয়া আছে জার্সি ফ্রেক বিডি ইমরান ভাইয়ের কাছে, তো ইমরান ভাই এটা কালেকশন করার জন্য যথেষ্ট চেষ্টা করছে। এখনো পাইনি? না, 1905 সালে, আজকে থেকে প্রায় 121 বছর আগে জার্সি ইনশাল্লাহ হাতে পাবে। আপনি কোনো কিছু মন থেকে চাইলে সেটা ইনশাল্লাহ পাওয়া যায়। জার্সি ফ্রেক বিডি ইমরান ভাই আমার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে। এই যে নেদারল্যান্ডসে যে অনেক সময় অনেক সয় সম্পত্তি মনে হয় বিক্রি করে দিতে হচ্ছে আপনার এই ফ্যানিং করার জন্য, আসলে ভালোবেসে আপনার আসলে চাওয়া পাওয়াটা কি, একদম খুব অল্প করে জানতে চাইবো। আসলে আমার চাওয়া পাওয়ার মধ্যে আমার খুব ইচ্ছা আমি একটা খেলা অন্তত নেদারল্যান্ডসের দেখবো, সেটা নেদারল্যান্ডসের মাটিতে হোক অথবা অন্য কোথাও হোক, আমার নেদারল্যান্ডসের একটা খেলা অন্তত আমার দেখার খুব ইচ্ছা আছে, এতটুকু আমার চাওয়া পাওয়া। কখনো ভিসা আবেদন করেছেন বা অ্যাম্বাসেডরের সঙ্গে যোগাযোগ হয়েছে, বা তারা কি আপনার এই পাগলামির খবরটা জানে কিনা? না, আমি আসলে ওইভাবে তো মিডিয়াতে ফ্ল্যাশ হয় না, এবার যেমন ওয়ার্ল্ড কাপ উপলক্ষে যেমন আমার জিনিসটা একটু সবাই জানছে যে আমি কারণ আমাদের পুরো বাড়িটা আমি নেদারল্যান্ডসের ফ্ল্যাগ দিয়ে ভরপুর করছি, প্লাস আমার যারা পরিচিত তারা কিন্তু জানে। কিন্তু আমি সাধারণত একটা জিনিস, আমার ফেসবুক প্রোফাইল যেটা আছে বদরুদ্দোজা লস্কর, ওই জায়গায় আপনি দেখবেন আমি কিন্তু 2010 সাল থেকে টু বি কন্টিনিউ আমার পোস্ট আছে, প্রতিদিন আমার নেদারল্যান্ডসের ব্যাপারে পোস্ট আছে। এটা ভালোবাসা থেকে হয়, অন্য আর কোনো কিছু থেকে না। সেই ভালোবাসা থাকুক, আপনার জন্য অনেক শুভকামনা। আপনার হাতে ট্রফিটা আসলে যেভাবে আমরা দেখতে পাচ্ছি একটা শোপিস, এটা হয়তো বা নেদারল্যান্ডসের হাতে উঠবে, আসলে একটা ট্রফি, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার ভবিষ্যতে হয়তো বা কথা বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ লস্কর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ডাইহার্ট ফ্যান, ডাচ পাগলাটে ভক্ত, তিনি এসেছেন ৭১-এর খেলাযোগের স্টুডিওতে। দেখতে পাচ্ছিলাম তার নানা সংগ্রহ। এরকম আসলে দুনিয়াতে অনেক পাগল ভক্ত রয়েছেন যারা হয়তো বা ওই দেশটাতে জন্মগ্রহণ করেননি, কিন্তু ওই দেশে কোনো একটা ফুটবলারের খেলা দেখে তারা সেই প্রেমে পড়েছেন।